আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। জাতিসংঘের বিশেষ দূত বা স্পেশাল রেপার্টিয়ার মাইকেল ফাখরি যে কোনো মানুষের খাবার পাওয়ার অধিকারের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ইসরায়েল গাজায় এক নজিরবিহীন দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করেছে। ফাখরি এই দুর্ভিক্ষকে আধুনিক ইতিহাসের দ্রুততম দুর্ভিক্ষ হিসেবে অভিহিত করেছেন। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ফাখরি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক অন্যান্য মানবাধিকার ও স্বাস্থ্যসেবা সংস্থাও গাজায় ইসরায়েলের চলমান ব্লকেডের তীব্র নিন্দা করেছে। যদিও ইসরায়েল এসব আপত্তিতে কোনো কর্ণপাত করছে না। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইসরায়েলের বাধার কারণে গাজার সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ হয়ে আছে আজ প্রায় এক সপ্তাহ। গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে জায়নবাদী রাষ্ট্রটি। এই পরিস্থিতিতে গাজা এখনো ভয়াবহ মানবিক সংকট মোকাবেলা করছে। এই প্রেক্ষিতে মাইকেল ফাখরি বলেন, ইসরায়েল কোনো যুদ্ধবিরতি মানছে না। তারা সামরিক পন্থায় গাজাবাসীকে হত্যা না করে এখন বরং না খাইয়ে মারার চক্রান্ত করেছে। অন্যদিকে ফ্রান্সিসকো আলবানিস, যিনি 1967 সাল থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করছেন, তিনিও একটি ব্রিফিংয়ে বলেছেন যে এমনকি যদি আজও ফিলিস্তিনে বোমা ও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবুও গণহত্যা চলতেই থাকবে, কারণ যে ধ্বংস সাধিত হয়েছে তার কোনো প্রতিকার নেই। আলবানিস আরও সতর্ক করে বলেছেন যে গণহত্যামূলক সহিংসতা পশ্চিম তীরেও ছড়িয়ে পড়ছে। আমি জানি না আর কতটা সহিংসতা হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের টনক নড়বে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার সুরক্ষা বিষয়ক বিশেষ প্রতিবেদক বেন সাউল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্বাসন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেন, ট্রাম্পের পরিকল্পনা 1945 সাল থেকে চলে আসা আন্তর্জাতিক সকল প্রথা ও জাতিসংঘ সনদের সাথে সরাসরি সাংঘর্ষিক। তিনি বলেন, শক্তি প্রয়োগ করে অন্য দেশের ভূখণ্ড দখল ও নিজেদের মানচিত্রে সংযুক্ত করা কিংবা সেখানকার জনগণকে বলপূর্বক বহিষ্কার করা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নেওয়া স্পষ্টতই বেআইনি। সাউল জোর দিয়ে বলেন যে ভবিষ্যতের যে কোনো পরিকল্পনা অবশ্যই ফিলিস্তিনি জনগণের ইচ্ছার ভিত্তিতে হতে হবে, এমনকি যদি তা কোনো আরব প্রস্তাবের অধীনেও হয়। তিনি আরও ইসরায়েলের অবৈধ সামরিক উস্কানি ও বৃহত্তর অঞ্চলে এর চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানান। শুধু জাতিসংঘের কর্তা ব্যক্তিরাই নয়, ডক্টরস উইদাউট বর্ডার্স ইসরায়েলের গাজায় যুদ্ধের হাতিয়ার হিসেবে ত্রাণ সরবরাহ বন্ধের তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে এই চিকিৎসা সংস্থাটি বলেছে, তারা গাজা উপত্যকার উপর ইসরায়েলি অবরোধকে কঠোরভাবে নিন্দা জানায়, কেননা এই অবরোধ ফিলিস্তিনি বেসামরিক জনগণকে মৌলিক পরিষেবা ও জরুরি সরবরাহ থেকে বঞ্চিত করছে। ইতিমধ্যেই ইসরায়েল গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইসরায়েল বর্তমানে গাজাকে সমষ্টিগত শাস্তি দেওয়ার কৌশল গ্রহণ করেছে এবং মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর ইসরায়েল এই নোংরা কৌশলটি এমন একটি সময় প্রয়োগ করেছে যখন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এমএসএফের জরুরি সমন্বয়কারী মিরিয়াম লারৌসি এ প্রসঙ্গে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আবারও ত্রাণকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রচলন করছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মানবিক সহায়তা কখনোই যুদ্ধে দর কষাকষির হাতিয়ার হতে পারে না। সব ধরনের সরবরাহের ওপর অবরোধ লক্ষাধিক মানুষের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে এবং প্রাণঘাতী পরিণতি ডেকে আনছে। যদি যুদ্ধবিরতি হয় কিন্তু মানবিক সহায়তা বৃদ্ধি না করা হয়, তবে যুদ্ধবিরতি কার্যত অর্থহীন হয়ে যায়। তিনি বলেন, গাজায় জ্বালানি প্রবেশ করতে না দিলে আমরাও আমাদের কাজ স্বাভাবিকভাবে করতে পারব না। এমএসএফ ইসরায়েলি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে এবং দখলদার শক্তি হিসেবে তাদের দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গাজার উপর এই অমানবিক অবরোধ অবসানের দাবি জানিয়েছে। এমএসএফের মতে, ইসরায়েলের মিত্ররা যারা এই গুরুতর আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে উপেক্ষা করছে, তাদের উচিত এমন কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে বিবেচনা না করা এবং গাজাকে তিলে তিলে ধ্বংস করার এই কৌশল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। উল্লেখ্য,
2রা মার্চ যখন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল, তখন ইসরায়েল গাজার সব প্রবেশদ্বার বন্ধ করার ঘোষণা দেয়, যা ইতিমধ্যেই বিপর্যস্ত অঞ্চলটিকে আরও দুর্বিষহ অবস্থায় নিয়ে গেছে। এক সপ্তাহ পর ইসরায়েল গাজার শেষ অবশিষ্ট লবণাক্ত পানি পরিশোধনাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে ফিলিস্তিনিরা বিশুদ্ধ পানির সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। সমালোচকরা সতর্ক করেছেন যে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর চাপ প্রয়োগ করছে যাতে তারা যুদ্ধবিরতির প্রথম ধাপ দীর্ঘায়িত করতে বাধ্য হয় এবং বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেয়, অথচ দখলদার রাষ্ট্র কোনো ছাড় দিতে রাজি নয়। এই বর্বর কৌশলেও কাজ না হলে তারা পুনরায় গাজায় বোমা বর্ষণ শুরু করবে, যার লক্ষ্য হবে ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক বিতাড়িত করা। ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়ার প্রতিক্রিয়ায় হুথি সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা রেড সি, আরব সাগর, বাব আল মান্দা প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ পুনরায় শুরু করছে। হুথি নেতা আব্দুল মালিক আল হুথির বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর ইয়েমেনি সেনাবাহিনী এই সিদ্ধান্ত নেয়। এর আগে আব্দুল মালিক আল হুথি ইসরায়েলকে গাজার সীমান্ত পারাপার পুনরায় চালু করার আহ্বান জানিয়েছিলেন, যাতে মানবিক সহায়তা প্রবেশ করতে পারে, কিন্তু ইসরায়েল তার আহ্বানে সাড়া দেননি। এই প্রেক্ষিতে গতকাল এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে যে কোনো ইসরায়েলি জাহাজ যদি অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে সেটিকে নির্ধারিত সামরিক অঞ্চলের মধ্যে টার্গেট করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা বহাল থাকবে যতক্ষণ না গাজার সীমান্ত পারাপার পুনরায় খোলা হয় এবং জরুরি খাদ্য ও ওষুধ সহ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে তাদের অবরোধ এরই মধ্যে কার্যকর হয়েছে এবং সানা সরকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা ও পশ্চিম তীরের অবিচল ফিলিস্তিনি জনগণকে সালাম জানায়। এই সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে। এর মধ্যে হামাসের মুখপাত্র হাজিম কাশেম সতর্ক করেছেন যে ইসরায়েলের ধারাবাহিক অবরোধের কারণে গাজা এখন দুর্ভিক্ষের প্রাথমিক পর্যায়ে রয়েছে। টানা 10 দিন ধরে খাদ্য সরবরাহ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, যা যুদ্ধবিরতির শর্তের স্পষ্ট লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন। গাজার মানুষগুলোই শুধু ক্ষুধায় কষ্ট পাচ্ছেন তাই নয়, ইসরায়েলি কারাগারে আটক থাকা ফিলিস্তিনিরাও তীব্র খাদ্য সংকট এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রীর অভাবে ভুগছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বন্দী ও প্রাক্তন বন্দীদের কমিশন। এই তথ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের বরাত দিয়ে গতকাল প্রকাশিত হয়েছে। কমিশনের একজন আইনজীবী, যিনি সম্প্রতি কারাগারটি পরিদর্শন করেছেন, জানিয়েছেন যে মেগিদ্দো কারাগারের কর্তৃপক্ষ বন্দীদের ব্যথানাশক ওষুধ সরবরাহ করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং তাদেরকে কারাগারের চিকিৎসা কেন্দ্রে নেওয়াও হচ্ছে না। একজন বন্দী অভিযোগ করেছেন যে কারাগারে নিম্নমানের বায়ু চলাচল ব্যবস্থা, উচ্চ আর্দ্রতা এবং অপর্যাপ্ত স্বাস্থ্যবিধি ব্যবস্থার কারণে তিনি দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছেন। বন্দীটি আরও জানিয়েছেন যে কারা কর্তৃপক্ষ তাদের প্রতিদিন 1 ঘন্টার বিনোদন ও হাঁটা চলার সময় সীমিত করে মাত্র আধা ঘন্টা করে দিয়েছে, যা এত সংখ্যক বন্দীর জন্য পর্যাপ্ত নয়, কেননা তাদেরকে এই স্বল্প সময়ের মধ্যেই গোসল করতে হয়। তিনি আরও বলেন যে কারাগারে সরবরাহকৃত খাদ্যের মান অত্যন্ত নিম্নমানের এবং পরিমাণও অপর্যাপ্ত। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এতটা বর্বরতা চালানোর পরও ইসরায়েল তার সামরিক বাহিনীকে শক্তিশালী করা অব্যাহত রেখেছে এবং অনেক দেশই এখনো ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ হাজার হাজার আত্মঘাতী ড্রোন সংগ্রহ করতে যাচ্ছে। গাজার বিরুদ্ধে পরিচালিত গণহত্যায় এসব ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হওয়ায় ইসরায়েল এই ড্রোনগুলো সংগ্রহ করতে আগ্রহী হয়েছে। এই ড্রোনগুলো মূলত ফার্স্ট পার্সন ভিউ বা এফপিভি ড্রোন, যা মূলত উচ্চ গতির রেসিংয়ের জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু এখন এগুলো নিখুঁত আঘাত হানার অস্ত্রে পরিণত হয়েছে। এর প্রভাব বিশেষভাবে দেখা গেছে ইউক্রেনে, যেখানে স্বল্প ব্যয়ের এই ছোট ড্রোনগুলো রুশ সাজোয়া যান ও উচ্চ মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস করতে এই ড্রোনগুলো ব্যবহার করা হয়েছে।
ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে রুশ সামরিক সরঞ্জামের প্রায় 70% ক্ষতির জন্য দায়ী এই এফপিভি ড্রোনগুলো। আইডিএফ এরই মধ্যে গাজা, লেবানন এবং দখলকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানে এফপিভি ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বাড়িয়েছে, বিশেষত 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এতদিন এই ড্রোনের ওপর বিশেষ নজর দেয়নি। হারেজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মাসে 5000 এফপিভি ড্রোন কেনার জন্য দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে মিডল নাইট অপারেশনের জন্য থার্মাল ইমেজিং প্রযুক্তি সম্পন্ন ড্রোনও রয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।